হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেলেন। স্ত্রীর কপালে দু আঙ্গুল দিয়ে টোকা দিয়ে রাশভারী গলায় আওড়ালেন, এটা কোনো বিয়ে ছিল না, পুতুল পুতুল খেলার মতো একটা খেলা ভাবো। আর আরশকে আমি নিজের মতো করে করব। এখান থেকে যাওয়ার পরপরই এসবের স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দিব। তখন না হয় বিয়ে করে নিবে শাহিদের মেয়েকে। আর আমি তো আরশকে জীবনে কখনো আসতে দিব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথেও দেখা হবে না, আর এই বিয়ে এমনিতেই ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ক্ষীণ দৃষ্টি দিলেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বিতৃষ্ণায় তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগলো। নিজের বিতৃষ্ণা লুকিয়ে শুধু মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছেন। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন, স্বয়ং আল্লাহ তাআলা তা কবুল করেছেন। আর তার ইচ্ছা হয়েছে বলেই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই এই বিয়ে ভেঙে দেব। এ ধরনের পাপে লিপ্ত হবেন না, আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আরশ নয় বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। পুরুষের 4টা বিয়ে জায়েজ আছে, কিন্তু মেয়েটার কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কারোর সাথে নিজেকে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য এতটা নিচে নেমে গেছেন, তা আমি কল্পনাও করতে পারব না। লিপি বেগমের এত কথার একটা উত্তর করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে হলো একদালা থুতু স্বামীর মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ একপাশে ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত। একেবারে ফজরের নামাজ শেষ করে দু চোখ বুঝলেন তিনি, বাড়ি জমালেন নিদ্রার দেশে। সারা রাত বৃষ্টির পর স্নিগ্ধ এক ভোরে শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা বাতাসে তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠে বসল নুসরাত। এক চোখ খুলে সামনে তাকিয়ে আবার বসে বসে ঝিমুতে লাগলো। আরশ কিছুক্ষণ বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে নিচের খড়খড়ে হাতে ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের। গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো, তখন চোখ দুহাতে দিয়ে ডলে সামনে তাকালো ঝিমানো নিয়ে। মুখে হাত রেখে হাই তুলে আড়মোড়া ভাঙল ছোট্ট মেয়েটা আরশের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে ভাঁজ পেল। সকাল সকাল আরশের মুখ দর্শন হতেই বিরক্তি দিতে কপালের মাঝ বরাবর ভাঁজ পড়ল। আপনা আপনি এক ভুরু উপরের দিকে উঠে গেল, ঠোঁট বেঁকে গেল এক পাশে। আরশ চুপচাপ দাঁড়িয়ে শুধু লক্ষ্য করল নুসরাতের বিকৃতি ঘটা মুখ। আর ধৈর্য রাখতে পারল না, নিজের গাম্ভীর্য ধরে রেখে বড় মানুষের মতো বলে, শুনলাম আজ তোরা চলে যাচ্ছিস। এ কথা বলতেই নুসরাতের চোখের সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ। সে ঘুম থেকে উঠেছিল নিস্তলায় যাওয়ার জন্য। প্রতিমধ্যেই হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়েছিল। তখন মেয়েটার কানে সব কথা এসেছে। একবার উঁকি মেরেছিল রেলিং ধরে, তখন জলে চিকচিক করতে থাকা বাবার চোখ সে দেখেছে। বুকের ভিতর ধরফর করে কোথাও কিছু একটা ধূপ করে জ্বলে উঠল। মুখ কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ দিয়ে খুঁচাতে লাগলো। আরশ এটা লক্ষ্য করলো খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে অসাধারণ লাগছে। ভুরু কুচকে আরশ চুলগুলো ব্যাক ব্রাশ করলো, দুহাতে আড়াআড়ি বুকে বেঁধে নিয়ে দাঁড়িয়ে পড়ল। যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হয়েছে, আর আমাদের পরিচয় বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না, বুঝছিস? যাই হোক, তোকে কয়েকটা অ্যাডভাইস দিতে আসলাম। যেহেতু আমি তোর স্বামী, কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসবো তখন যেন তোকে এরকম এসে পাই। নাম্বার 1 অ্যাডভাইস, স্লিম হবি। মোটামি আমার পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলে ইচ্ছে করে তোকে ফুটবল খেলি বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পারছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর এই গায়ের রঙটা আসলে আমার পছন্দ না। সকালে দেখি তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, আর বিকেল হলে তুই কালো। ক্রিকেটের মতো রং পরিবর্তন করো তোর এই গায়ের বর্ণ। এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবে। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেজো বাবা যদি তোর বিয়ে দিতে চায় তুই বলবি
আমি বিবাহিত মহিলা, আমার স্বামী আছে, সে প্রবাসে। সে আসলেও আমার স্বামী, না আসলেও আমার স্বামী। তার অপেক্ষা করে জীবন আমি কাটাতে চাই। তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নম্বর 4, আমার স্মৃতিগুলো ভুলবি না। যদি ভুলে যাস তাহলে দেয়ালের সাথে দুটো বাড়ি দিবি মাথায়, তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেট মনে রাখবি। প্রতি বছর এই দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি। নাম্বার দেওয়া আছে তোর কাছে। অ্যাডভাইস নম্বর 5, ছেলে বন্ধু বানাবি না। আর এই ফোলা ফোলা গালগুলো যেন এরকম থাকে। তোর মুখের মধ্যেই এই একটা জিনিস আমার পছন্দ, বুঝছিস? চাইলে আরও একটু খেয়ে গাল ফোলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেজ বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব তখন মেজ বাবার সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ নিবি না, বুঝছিস? তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি। তুই তখন নিজের মানুষ। ওই দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, আর গালগুলো এত গোলাপি, কি বলবো তোকে। মেয়েটাকে দেখলে তুই দেখতেই থাকবি। সামনে দেখলে মন চাইবে দু একটা চুমু টুমু খেয়ে ফেলতে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছে, আমার মন চেয়েছিল। আমি নিজেকে বলেছি চুপ, অন্যের বোর দিকে তাকাস, তোর চোখগুলো গেলে দেওয়া উচিত। ও আরেকটা কথা, মেয়েটাকে দেখলে ইচ্ছে করে গাল টিপে দিতে। আরুষের বকবক শুনে নুসরাত শব্দ করে শ্বাস ফেল, দু হাত দিয়ে কান চেপে ধরে চোখ উল্টে একটা শব্দ করল। গাল টিপে দিতে ইচ্ছে করে, গলা টিপে দিতে ইচ্ছে করে না? আরুষ পকেটে হাত পুরে কান পেতে বলল, কি? আবার বল, ঠিক শুনতে পাইনি। কিছু না। আরুষ নুসরাতের পাশ ঘেঁষে বসলো সিঙ্গেল বেডে। আরাম করে বসে গলা খাকারি দিয়ে নিজের গলা পরিষ্কার করে নিয়ে আওড়াই। আচ্ছা, ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ থাক। তোকে অ্যাডভাইসগুলো আগে দিয়ে দিই। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা বেশি হবি না। 5 ফুট 2-3 হলেই চলবে, বা 4 ফুট 11 ইঞ্চি হলেও চলবে। আমার আবার লম্বা মেয়ে পছন্দ নয়, খাটো হবি। এখন তো খাটো, আমার পেটে এসে পড়িস। যখন আমাদের অনেক বছর পর দেখা হবে তখন যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসে পড়িস, আর আমি ঝুঁকে তোর দিকে তাকাতে যেন বুঝে যাই ওইটা তুই কালিয়ানি মশে, যে কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না, আর ন্যাকা তো একদম হবি না। মানুষের সাথে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করিস, যদি পারিস তো কোপাকুপি শেখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না, বলবি আমার দোষ না, এটা আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্ল্যাট জুতো পরবি, ওই যে কি বলে স্লিপার, ওইসব। মেকআপ করবি না, কাপড় পুরনো ছিঁড়া ফাটা পরবি যাতে মানুষ দেখলে বলে তুই ওই বাড়ির কাছের বেটি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে, ওনা পড়বি। আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষরে অক্ষরে মানবি। আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না। এরকম কোনো প্রপোজাল আসলে রিজেক্ট করবে। আমার অপেক্ষায় থাকবে। 20 বছর 30 বছর পর আমি না আসলেও আমার অপেক্ষা রাস্তার দিকে তাকিয়ে থাকবে। তবুও দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয়ে কোনো কিছু আসে তাহলে ওখান থেকে বসে তোকে বটি দিয়ে কোপ মারবো, নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারবো, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুচে যায়। আমি কিন্তু নিজের অধিকারের বিষয়ে খুবই সেন্সিটিভ। যা আমার তা পিওর আমার থাকবে, অন্য কেউ এতে নজর দিবে না, আর তুইও অন্য কেউতে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড মাল আমি ঘৃণা করি, আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করবো কিরকম হয়ে যায় না। তাই একদম বেশি বেশি উড়বি না, ওখানে বসে ডানা কেটে ছাঁটাই করে দেবা, তারপর ভালো করে উড়বি আর গান গাইবি। पंछी बनूं उड़ते फिरूं मस्त गगन में। নুসরাত বিরক্তি নিয়ে আরুষের বিতৃষ্ণা চুপচাপ গেল। তারপর আরুষের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পরই সে বলল। এবার আমি বলি। আরুষ চুপ করে বসল, মাথা নাড়িয়ে ইশারা করলো কথা বলার জন্য। নুসরাত দুহাত কোলের উপর রেখে আরুষের দিকে এক পলক তাকিয়ে বলল, এত এত আপনার বিরক্তিকর বাধ্যবাধকতা আমি শুনলাম, এবার আমার কথা আপনি শুনুন। এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না, দেখলেই ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। তার আগে আপনাকে আমার আগাগোড়া একদমই পছন্দ না, তাই আপনার গরু মার্কা অ্যাডভাইস শুনতে আমার বই গেছে। আরুষ চল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অধর এলিয়ে হেসে বিছানা থেকে নেমে যেতে নিবে, আরুষ হাত চেপে ধরে দাঁড় করালো। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নুসরাত
একদম বেশি কথা বলবি না। যা বলেছি তা চুপচাপ শুনবি। আর ওরা তো একদম না, নেভার। যেটা আমার সেটা আমার, তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো। গট ইট? নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালো। যেটা আমার সেটা আমার, তাতে কারো ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো। কটিট। কিছুক্ষণ আগের পরিষ্কার আকাশ এখন কালো মেঘের আধারে ঢেকে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরপরই মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। কিরিং কিরিং শব্দ তুলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিক্সা, সাইকেল। হঠাৎ মাটি বহনকারী ট্রাক উচ্চ শব্দে হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির পানিতে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া রাস্তার কাদামাটি ট্রাকের চাকার গতিতে ছিটকে এসে পড়ছে সৈয়দ বাড়ির ঘিরে রাখা গেটে। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকিয়ে এসব লক্ষ্য করছিল ইসরাত। সে যতটুকু বুঝতে পারছে, আজ সে বাবা, বোন আর মা এই বাড়ি ছেড়ে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েলি মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর মুখে হাতের তালু চেপে ডুকরে কেঁদে উঠল। বড় বাবার করা অপমান বাবার চোখের সামনে ভাসতে লাগে ছোট্ট মেয়েটা মুখে হাত চেপে রেখে কান্না থামাই। চোখের সামনে ভেসে ওঠা অপ্রাপ্তিব দৃশ্যটা মনে করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভাসে আজ সকালে পাঠাগারে বসে মাথা চাপড়ে আহাজারি করে বাবার কান্না। ভাইয়ের কথা মানতে বাড়ি ছেড়ে দিতে রাজি হলেও মনে মনে ঠিক আশা নিয়ে বসেছিলেন ভাই আজ মানিয়ে নেবেন। কিন্তু তিনি আবার হতাশ হলেন যখন দেখলেন আজ ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো আওয়াজ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখছিল ইসরাত। বাবার সামনে যায়নি, বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন এই অবস্থায়। ইসরাতের মনে হলো আবারও গলার কাছে কিছু দলা পাকাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরতে হেসকে উঠল। এরপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল যে সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। জাইন নীরবে দাঁড়িয়ে ইসরাতের এক একটা পদক্ষেপ লক্ষ্য করল। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেয়েলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করল। মাথায় মোলায়েম হাতের স্পর্শ পেয়ে ইসরাত চোখ তুলে তাকায় উপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময়ের জন্য দুজনের চোখাচোখি হলো। অতঃপর জাইন নিজের চোখ ফিরিয়ে নেয় ইসরাতের মাথার উপর, তার হাত তখনও স্থির রাখা। নিজের গম্ভীরতা একপাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইসরাতকে একটা কথা বলতে নিল সে, তাও নিদারুণ অস্বস্তি নিয়ে। নিজের থেকে 6 বছরের ছোট মেয়েটাকে তুই বলে সম্বোধন করতে পারল না, কারণ এর আগে সে ইসরাতের সাথে কথা বলার ইচ্ছে পেশন না করে ইসরাতও কোনো রকম কথা বলেনি। খাবার টেবিলে বা সিঁড়িতে উপরে নিচে নামার সময় 2-1বার চোখাচোখি হয়েছিল তাদের। কোনো বাক্য আলাপ বা বিনিময় হয়নি। তাই এবার সান্ত্বনা বাণী দিতে আসা 14 বছর বয়সী ব্যক্তিত্ব সম্পূর্ণ ম্যাচিউর জাইন কোনো সম্বোধন খুঁজে পেল না। ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। ইসরাত কথাটা শোনার সাথে সাথে চোখ তুলে উপরে তাকালো। বিস্ময় নিয়ে চেয়ে রইল গোল গোল চোখে। ইসরাতকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে জাইন আবার বলে, আপনি কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইনের ভীষণ খারাপ লাগা কথাটি শুনে ইসরাত এবার পেট এক হাত দিয়ে চেপে ধরে হেসে উঠল। ইসরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পায়। ঠোঁট চেপে নিজের লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা, হলো না। কিশোরের শুভ্র গাল নিমিষে লাল হয়ে গেল। ইসরাত অবাক চোখে তাকিয়ে নিজের গালে দুহাত চেপে ধরে বলতে লাগলো, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনার গাল লাল হয়ে গেছে। আরে আরে, মেয়েদের মতো করছেন কেন আপনি? ইসরাতকে মজা নিতে দেখে জাইন দ্রুত পায়ে পিছন ঘুরল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখনও তার কানে আসছে মেলি হাসির শব্দ। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার পিছু ঘুরল ইসরাতকে দেখার জন্য। আর তখনই
ধুক ধুক শব্দ তুলে বারান্দায় দাঁড়িয়ে হাসতে থাকা মেয়েটির কাছে আটকালো কিশোরের হৃদয়। কিশোর মন্ত্রমুগ্ধর ন্যায় ধ্যান জ্ঞান খুইয়ে মৃদু গলায় বিড়বিড় করে আওড়ালো, আপনার হাসি মারাত্মক সুন্দর ইসরাত। আপনার এই রিনঝিনে হাসির শব্দ যে কারোর বিনাশ ডেকে আনতে সক্ষম। সেদিনই তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর ওই বাড়িতে কী হয়েছে কেউই বলতে পারে না তারা। সে বিষয়ে সকলেই অজ্ঞ। বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল একটা 3 রুমের ছোট্ট বাসায়। সেই বাসায় প্রবেশ করার সাথে সাথে নাসির সাহেব স্পষ্ট বলে দিলেন বিয়েটাকে ভুলে যেতে। ওইটা একটা পুতুল খেলার মতো খেলা ছিল। সেই দিনের পর কেউই বিয়ে বিষয়ে কোনো কথা তুলেনি নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় করলো 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম করে 12 বছর গড়ালো। এই 12 বছরে কেউই বিয়ে বিষয়ক প্রশ্ন তুলেনি নাসির সাহেবের সামনে। একই সুতোয় বাঁধা ছেলেমেয়েগুলো বড় হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে। সময়ের বিবর্তনে ছাপ পড়ল তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল তাদের কাছে। এক প্রকার ভুলতে বসলো নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখনই ছোট্ট মেয়েটার হাত লাগলো গোলাপি রঙের একটা ডায়েরি। মেয়েটার দাদার ডায়েরি, যে ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখতো তার আর ইসরাতের কাছ থেকে। সেই ডায়েরির প্রতি এক অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সেই ডায়েরি পড়তে শুরু করলো মেয়েটা। আর ডায়েরি পড়ে সেখান থেকে উদ্ঘাটন হলো বড় একটা রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট্ট মেয়েটা এই 12 বছরে বড় হয়েছে। সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। সে ভাবতে পারেনি এই ডায়েরির ভিতর এত বড় রহস্য চাপা দেওয়া রয়েছে। নিজের ভাবনার থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। যেখান থেকে মেয়েটা জানতে পারল কিছু ধুলে পড়ে যাওয়া অনেক বছর আগের ঘটনা, যা তার মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছিল, যার উপর পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। আর সেই আস্তরণ এভাবে আজ সরে যেতে এসে নিজ জায়গা থেকে নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতর জমা হওয়া এক একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল তার কাছে। এজন্যই তার দাদার সাথে তাদের বাড়ি থাকে না। এই জন্য বাবার ব্যবসা আলাদা। বড় বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিজের ভিতরে জমা হওয়া হাজারো কেন এর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর এই জন্য তার বিটকেল বাপ এতদিন ধরে তাকে ডায়েরির আশপাশে আসতে দেয়নি। নিজ ভাইয়ের কুকীর্তি সে জেনে যাবে বলে। যুবতী হয়ে যাওয়া মেয়েটার মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইসরাত এই সম্পর্কে কি জানে নাকি সব ভুলে গিয়েছে? সব কিছু এখন তাকে বের করতে হবে। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, লেগে যা মেয়ে, লেগে যা। নতুন আর একটা কেস। মনে হচ্ছে এবারে কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেস সলভ করার আগে নাসির সাহেবকে একটু বুঝিয়ে নেওয়াই যায়। দেখি আর কি কি লুকিয়েছেন আমার গুণেধর আব্বাজান আমার কাছ থেকে। ইসরাত কান বাড়ালো ছেলেটা কি বলছে শোনার আশায়। দূর হতে দেখলো ছেলেটা মুখ নাড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে। ইসরাত এক পা করে এগিয়ে আসে ছেলেটার কাছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে। ছেলেটাকে নেই, কোনো অস্তিত্ব নেই। ইসরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কালো ছাই হয়ে হাওয়ায় উড়ে যায়। বাচ্চা মেয়েটি সামনে হেঁটে গেল ছাইগুলো ছোঁয়ার আশায়। তখনই কানে আসলো পিছন থেকে কারোর কান্না। অতএব আরেকটা বাচ্চা কণ্ঠ ভেসে আসলো, ইসরাত আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপর ধূপ করে শব্দ হতে ইসরাত আবার সামনে পেল, দেখলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছে একটা 6 বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপাল চেপে ধরে বসে আছে সিঁড়ির শেষ প্রান্তে। কপাল থেকে হাত সরাতে ইসরাতের চোখ বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে বের হয়ে আসলো রক্ত। 6 বছরের বাচ্চা মেয়েটি রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত? সিঁড়ি বাচ্চা, দূর থেকে দৌড়ে আসা নাজমিন বেগম চিৎকারের শব্দ। ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল। শুধু ভেসে আসলো তীক্ষ্ণ কান্না ভেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। এক লাফে ঘুম থেকে উঠে বসলো ইসরাত। শরীর ঘেমে গিয়েছে তার। যখন বুঝলো আবার সে স্বপ্ন দেখেছে তখন দীর্ঘশ্বাস পেল। বিছানার কাছে রাখা টেবিলের উপর থেকে পানির জগ নিয়ে পানি ঢাললো গ্লাসে।
জগ তার নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে গ্লাসে নেওয়া পানি এক ঢোকে খেয়ে ফেলল। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, পা নামিয়ে মেঝেতে। বুকে এখনও ধুকপুক করছে তার। এই স্বপ্নকে ইসরাত ভয় করে। যখন এই স্বপ্ন সে দেখে তখনই শরীরে অস্বাভাবিকভাবে ঘেমে যায়, হাত পায়ে কাঁপুনি ওঠে। চোখ বন্ধ করে বুকের পা পাশে হাত দিয়ে চেপে ধরে শ্বাস ফেল মেয়েটা। এতক্ষণে খেয়াল করলো কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়া সেদো জলগুলো কবজিতে ভালো করে মুছে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের ভিতরটা আস্তে আস্তে গন্ধ হচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস থাওয়ায় দরুন লক খুলে এক পাশে ধাক্কা দিতেই সুরসুর করে খুলে গেল পুরো জানালা। জানালা খুলে যেতেই খোলা জানালার ভিতর দমকা হাওয়া এসে প্রবেশ করলো। সামান্য প্রাকৃতিক এই বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল ইসরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না শরীর অস্বাভাবিক কাঁপুনি আর ধুকপুক না কমে। ইসরাতের রুমের জানালার রাস্তামুখী হওয়ায় জানালার কাছে দাঁড়ালে সোজা রাস্তা স্পষ্ট দেখা যায়। নির্নিমেষ দৃষ্টিতে ইসরাত চেয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ হঠাৎ চলাচল করা বড় বড় গাড়ির দিকে চোখ বুলালো। এরপর চোখ ফিরিয়ে এনে রাখলো গোলাকার চাঁদে। আজ পূর্ণ চন্দ্রিমা, চাঁদের আলোয় পথঘাট সব কিছু পরিষ্কার হয়ে আছে। তখনও বাহির থেকে বয়ে আসছে দমকা হাওয়া। টুপটাপ শব্দ তুলেই বৃষ্টি শুরু হতে ইসরাত নিজের হুঁশে ফিরে আসলো। জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাঁজ কাটা টাইলস। ইসরাত ভিজতে দিল টাইলস। আজ সারা রাত তার পার হবে এইভাবে নির্ঘুম। এই স্বপ্নের কারণে বছরে 200 দিন এর বেশি রাতটাকে নির্ঘুম কাটাতে হয়। আর আজও তাই হবে। ইসরাত বিছানায় শোয়ার আগে একবার মেঝেতে গড়গড়ি খেয়ে ঘুমানো নুসরাতের দিকে তাকালো। শ্যামলা বর্ণের মেয়েটা একপাশে কাচুমাচু হয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে আবুল তাবুল বকছে আর গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইসরাত। চাতক পাখি নাই চেয়ে চেয়ে সারা রাত কাটালো মেয়েটা। আগামীকাল সকালে দেখা যাবে। চোখের নিচে পড়েছে তার গাঢ় মোটা করে আস্তরণ। একেবারে ফজরে আজানের পর দু চোখ বুঝল সে। ঘুম পাখি এসে ধরে দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্ট উচ্চবিত্ত একটি শহর, যেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটা হলো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে আজ ছাত্রছাত্রীর সমাগমে মোমো করছে। ভার্সিটিতে আজ সকল বিভাগের স্টুডেন্ট উপস্থিত থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। ধাক্কা লাগতে লাগতে কারোর দিকে ফিরে তাকাচ্ছে না বা ছড়িয়েও পড়ছে না। সবে নিলিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এবছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে। ফারহানও তাদের একজন। চওড়া কাঁধ বিশিষ্ট সুঠামদেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের ঘুম ফেলে আজ হাজির হয়েছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেকের বাহুর সাথে বাহুর ধাক্কা লাগলো। সেদিকে সে ভ্রুক্ষেপ করল না। নিস্পৃহ ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এসব ধাক্কা লাগে, তাই এত আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছানোর পর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উঠতে লাগলো ছেলেটি। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ভালো করে পিছনের দিকে ব্যাক ব্রাশ করে এগিয়ে যেতে লাগলো নিজের গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ালের ভিতরে সাদা পাথরে কাজ করা রোলেক্স সাবমেরিনার টুটনের ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। সময়ে চোখ বুলিয়ে নিয়ে পায়ের গতি বাড়ি এগিয়ে গেল নিজ ক্লাস রুমের দিকে। ক্লাসের ভিতরে পা রাখার আগে কানে ভেসে আসলো পিছন থেকে মাহাদির গলার স্বর। উচ্চস্বরে বারবার ডাকছে আরশ বলে। আরশ পিছু ফিরল না। মাহাদির ডাকেরও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ডের জন্য নিজ জায়গায় সোজা স্থির দাঁড়িয়ে থেকে কালো বোট জুতো পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করল। পরপর এদিক সেদিক কোনো দিকে না চোখ বুলিয়ে নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে বসে গেল মাঝের এক সিটে।
মাহাদি তখনও তাকে ডেকে চলেছে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো আরশে সিটের সামনে। হাঁটুতে দুহাত দিয়ে চেপে ধরে শ্বাস নিতে লাগলো। আরশ নড়চড়হীন নিষ্প্রভ প্রৌশালী চোখে তাকিয়ে থেকে সব কিছু লক্ষ্য করলো। মাহাদি জিরিয়ে নিয়ে ঝুঁকে থেকে উঠে দাঁড়ালো। আরশের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে হিসিস করে শোধায়। তুই এমন কেন? আরশ নির্লিপ্ত, তার মধ্যে নেই কোনো উদ্বেগ। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। নিজের নিস্পৃহ দৃষ্টি হাতের স্টেনলেস স্টিলের বেল্টের ঘড়ির ওপর ফিরিয়ে নিয়ে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করলো আরও 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার। 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলে, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়ল। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরশের কাজ ঘেঁষে। দুহাত আরশের গলার সামনে নিয়ে এসে গলা চেপে ধরার মতো করে বলে, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে হয় শালা। আরশ কথা বলে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়, জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয়ে আরশের বোন বিষয়ক প্রশ্নে বুড়ুকুচকে মাথা নাড়ে হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাদি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আরশ দুহাত ঘাড়ের পিছনে নিয়ে মটমট করে শব্দ করে, কাঁধ এদিক সেদিক ঘোরায়, মাথা কাত করে বলে, শালা বলবি না আমায়। তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলা গ্রান্টেড। মাহাদি আরশের গলা দুহাত দিয়ে চেপে ধরে, কপাল কুঁচকে নিচু কণ্ঠে স্পষ্ট বাংলা ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে আমি দিব না। তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখিস? শালা সাইকো। তোর বাপ আমার বাপরে কি জাদু করছে যে তোর মতো এক বিয়েরটা পোলার লগে আমার নিষ্পাপ বোনটারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাপ। আমি বলে দিচ্ছি, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দেব না। আরশ চোখ উল্টায়, গলা নিচু করে মাহাদির কথার উত্তর দেয়, ডিভোর্স হয়ে গেছে। আর গলা ছাড়, ঘামের গন্ধ আসছে। ছে, কি তোর গন্ধ। মাহাদি ছেড়ে দিল না। আরও কিছুক্ষণ আরশকে চেপে ধরে রাখলো নিজের হাতের নিচে। যখন সময় আসলো প্রফেসর আসার, তখন গিয়ে আরশ ওকে ছেড়ে দিল। ব্যথিত শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, সত্যি ডিভোর্স হয়ে গেছে? আরশ বিরক্ত হয়ে মাহাদির প্রশ্নে কপালে ভাঁজ ফেলে মাথা ঘুরিয়ে তাকাই তার দিকে। সামনে দাঁত ভেঙিয়ে বের করে বিচ্ছিরি হেসে বলে, না, আমি মজা করছি। মাহাদি আরশের মুখ চেপে ধরে হাতের তালু দিয়ে মাথা তুলে সরিয়ে রেখে বলল, না, আর হাসতে হবে না। আপনার এই উপরের পাটির দাঁতগুলো ভিতরে ঢোকান, ভয়ঙ্কর লাগছে আপনাকে। আরশ বিরক্তির শ্বাস ফেলে মাথা এলিয়ে দেয় সামনের দিকে। হাতের ঘড়িতে তাকিয়ে দেখে প্রফেসর আসার 2 মিনিট এখনও বাকি। আরাম করে শুয়ে পড়তেই কানে ভেসে আসে মোটা গলার ফরাসি ভাষার কর্কশ্বরে কেউ বলছে, এটা কি আপনার ঘুমানোর জায়গা চয়েট আরজ? আরশ নাক কুচকে ফেল। তার এত সুন্দর বংশ পদবীর এই লোক মায়েরই বাপ করে দিল। ইচ্ছে করলো লোকটার চুল চেপে ধরে মুখের সামনে অংশ নিয়ে দেওয়ালে 2টো বাড়ি দিতে, তারপর বলতে, এটা চৈয়াদ না গাধা, এটা সৈয়দ হবে। গালিগুলো গলার নিচে সংবরণ করে উঠে দাঁড়ালো আরশ। আরশকে ঝিমিয়ে দাঁড়াতে দেখে প্রফেসর রাগান্বিত হলেন। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, রাতে ঘুমাওনি? আরশ কিছু বলার আগেই তার মুখের কথা কেড়ে নিল মাহাদি। দাঁত বের করে হেসে গলা স্বর বাড়ি প্রফেসরের কথার উত্তর দেয় সে, স্যার, নতুন নতুন ডিভোর্স হয়েছে বেচারার, তাই রাতে ভাবের চিন্তায় ঘুমাতে পারে না। প্রফেসর এক ভুরু বাকি মাহাদির দিকে তাকান। আরশের জন্য যতটুকু ব্যথিত হলেন তার থেকে দ্বিগুণ রাগ প্রকাশ করে তিনি বলেন, এমআইডি কান উঠে দাঁড়াও। প্রফেসরের কথা আরশের সহিত কথাটা কানে যেতে মাহাদি কাচুমুচু ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আবার বিরক্ত হয় নিজের নামের এই অপমান নিয়ে। রাগী কণ্ঠে বিরূপণা দেখিয়ে স্যারের উদ্দেশ্যে মাহাদি ফরাসি ভাষায় বলে, স্যার মাইডি না বলে আগডুম বাগডুম গোড়াডুম বলে দিলেই তো পারেন। কথা শুনে পুরো রুম হাসির দমকে কেঁপে উঠল। প্রফেসর রাগী চোখে মাহাদির দিকে তাকিয়ে ধমকে উঠলেন। হাত দিয়ে বসার মতো ইশারা করলেন। পারলে তিনি চোখ দিয়ে ঝলসে দিতেন মাহাদিকে, শুধু পারছেন না বলে।
একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আরুষির দিকে তাকান, ব্যথিত নয়নে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের ডিভোর্স হওয়ার কারণ বলতে পারবেন? আপনি যদি কিছু মনে না করেন। আরস নির্লিপ্ত, চোখ মুখ তার স্বাভাবিক। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কালোমণি বিশিষ্ট বড় বড় পাপড়িগুলো একবার আশেপাশে ঘোরায়। সবাই তাকিয়ে আছে তার দিকে, উত্তর জানার অপেক্ষায়। আরস নিজের কপাল কিছুটা কুঞ্চিত করে বলল, তেমন কিছু না, বউকে অতিরিক্ত আদর দেওয়ার কারণে ডিভোর্স দিয়ে দিয়েছে। প্রফেসর বিশ্বাস করে নিলেন আরসের কথা। আরস তখনও সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কথা বলার স্টাইল দেখলে যে কেউ ধরে নিবে এই ছেলে একটা মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা কি এই ছেলে জানি না, কিন্তু মাত্র সবার সামনে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলা এক একটা কথা মিথ্যা তা মাহাদি জানে। প্রফেসর আগ্রহ পেলেন আরসের কথায়, দুঃখী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আর কাউকে ভালোবাসতে পারবেন? আরস দুহাত বুকে আড়াড়ি বাঁধে, ঠোঁট টিপে একটু হাসে, ফের আবার বলে, অবশ্যই, পারবো না কেন? আমার মনে এখনো অনেক ভালোবাসা আছে, যে চাইবে তাকে দিতে পারি। এমন কেউ কি আছে যাকে আপনি ভালোবাসা দিতে চান? আরস এবার একটু দোটানাই পড়ল। সত্যি তো, এমন কেউ কি আছে? কিছুক্ষণ নীরব সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, না, নেই। প্রফেসর আর প্রশ্ন করেন না, সবার কাছ থেকে থিতিসগুলো জমা নিয়ে চলে যান নিজ কক্ষের উদ্দেশ্যে। প্রফেসর চলে যেতেই আরস ব্যাগ কাঁধের উপর তুলে নেয়। মাহাদির সাথে পা মিলিয়ে ক্যাম্পাসের বাইরে আসতেই এক ঝাঁক মেয়ের দল এসে তাদের ঘিরে ধরে। শুভ্র বর্ণের মেয়েটি ঠোঁটে হাসি ঝুলিয়ে আরুষকে জিজ্ঞেস করে, আজ 12 বছর পূর্ণ হয়েছে তাই না? আরুষ মেকি হাসে, মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। মাহাদি অবাক চোখে তাকায় ফুলোরা নামক মেয়েটার দিকে। ও জানলো কিভাবে এত ডিপ কাহিনী। হা করে একবার তাকাই ফুলোরার দিকে, একবার তাকাই আরুষের দিকে। ফুলোরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরুষের দিকে। আরুষ তাকায় না তার দিকে। সে দূরে দাঁড়ানো একটা ছেলের হাতে গিটার লক্ষ্য করে সেদিকে তাকিয়ে থাকে। ফুলোরা নিজের দৃষ্টি স্থির রেখে অভিমানী গলায় জিজ্ঞেস করে, আজ 12 বছর পার হয়ে গেছে, সেই মেয়েকে তুমি কি এখনো ভুলোনি? আরুষ নিজের দৃষ্টি তখনও পাইন গাছের নিচে দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে স্থির রাখে। ওদিকে তাকিয়ে উত্তর করে, নিজের শ্বাস নেওয়ার মাধ্যমে কেউ কি ভুলে যেতে পারে? আরুষ আর বাক্য বিনিময় না করে বড় বড় পা ফেলে এগিয়ে যায় পাইন গাছের নিচে। ছেলেটার সাথে ফরাসি ভাষায় কিছু আলাপ সেরে নিয়ে হাতে তুলে নেয় গিটার। পাইন গাছের সামনে রাখা ছোট কাঠের বেঞ্চে বসে একপাশে রাখে নিজের কাঁধের ব্যাগ। গিটার না নিয়ে আসাই নিজের প্রতি আছে কিছুটা বিরক্ত। এই নিরিবিলি মধ্যাহ্নে পাইন গাছের নিচে বসে তার ইচ্ছে করছে বিরহের গান গাইতে। কারণটা সে জানে না, ইচ্ছে করছে তাই গাইবে। কার জন্য গাইবে সেটাও জানে না, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার গানটা ভেসে আসছে। বারংবার কানের মধ্যে ভেসে উঠছে গানের লাইনগুলো। আর নিজেকে আর ধরে রাখতে পারল না। গিটারের তারে আঙ্গুল চালায়, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। গম্ভীর গলায় চোখ বন্ধ করে গেয়ে ওঠে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। মাহাদি আরশের এই গানের মর্মার্থ জানে, কার উদ্দেশ্যে গাওয়া সে ওটা জানে, কিন্তু সামনে বসা ছেলেটা শুধু দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছে নিজের ভিতরের। এই 12 বছরে না দেখে না জেনে মনের ভিতর লালন করা সেই মেয়েটার দায়িত্বের থেকে বের হয়ে আরও বেশি কিছু জুড়ে নিয়েছে আরশের। আরশ কি তা জানে? সে এসবে কিছুই জানে না। নিজের ভিতরে হওয়া দোলাচালের কোনো কিছুই টের পাচ্ছে না সে, কিন্তু মেয়েটা শত মাইল দূরে থেকেও ধীরে ধীরে নিজের দখল অধিপত্য দ্বারা গ্রাস করে নিচ্ছে আরশকে। মাহাদির এ সকল অতর্কিত চিন্তায় ব্যাঘাত ঘটল আরশের গম্ভীর কণ্ঠে দ্বিতীয়বারের ন্যায় গাওয়া গানের প্রতিটা শব্দে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ।
তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। স্মৃতি হসপিটালের বাহিরে উচ্চ শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের পিছনে দরজা খুলে বের হয়ে আসলেন একজন ভদ্রমহিলা। কোলে তার 3 বছরের শিশু। বাচ্চাটাকে কোলে নিয়ে কখন থেকে কেঁদে চলেছেন তিনি। বাচ্চাটাকে হাত লাগাতে দিচ্ছেন না কাউকে। তিনি ডাক্তার ছাড়া আর কাউকে তার বাচ্চাকে স্পর্শ করতে দিবেন না। গাড়ি থামতেই ভদ্রমহিলা এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে বাচ্চাটাকে নিয়ে হসপিটালের ভিতর ঢুকলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে নাক কুচকে অ্যাম্বুলেন্সের সামনে দরজা খুলে বের হয়ে আসলো উচ্চ লম্বা মোটা চওড়া কাঁধ বিশিষ্ট এক 27 বছরের যুবক। মুখে বিদেশি বিদেশি সাপ, ঠোঁটগুলো লাল বনের হয়ে আছে শীতের কারণে, সাথে তার প্রৌশালী গালগুলো। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বিরক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় লম্বা চওড়া পুরুষটি। নিজের ভিতরে বিরক্তি নিজের ভিতর অনেক কষ্টে হজম করে। দাঁতে দাঁত চেপে নিজের ডিউটি পালন করতে ভদ্রমহিলার দিকে এগিয়ে যায়। ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাচ্চাকে স্পর্শ করার আগে বাচ্চাকে সরিয়ে নেন ভদ্রমহিলা। রাগী চোখে তাকিয়ে হিসিস করতে করতে আঙ্গুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে যুবকটাকে বলেন, দূরে আমার বাচ্চাকে তুমি স্পর্শ করেছো কেন? যুবক বিরক্ত হয়, নাক ফুলিয়ে শ্বাস ফেলে। বাচ্চাকে স্পর্শ করার তাগিদে এক পা আগাতে মহিলা বলেন, আরে এই অ্যাম্বুলেন্সে ড্রাইভারকে সরান, আমার বাচ্চার বুকের হাড্ডি ভেঙেছে আর উনি বারবার স্পর্শ করতে চাচ্ছেন। উনি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চান? ডাক্তারকে ডাকুন। ডাক্তার, ডাক্তার, এই ড্রাইভারকে এখান থেকে সরান। একজন নার্স এগিয়ে আসে সামনে। মহিলার কাছে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলেন, ম্যাম, আপনি ভুল বুঝছেন। মহিলাটি ঝাঁঝালো গলায় বলল, কি ভুল বুঝছি? নার্স মহিলাটি বিনম্র গলায় বলল, স্যার কার্ডিওলজিস্ট, বর্তমানে উনি ছাড়া ডিউটিতে আর কোনো স্যার নেই, সবাই ব্রেক নিচ্ছেন। ভদ্রমহিলা অবাক হন, চোখ গোল গোল করে জিজ্ঞেস করেন, তাহলে উনি কে? অ্যাম্বুলেন্সে নিয়ে গেলেন, ড্রাইভার কোথায়? নার্স মিষ্টি হাসে। স্যারের প্রশংসা করার একটা চান্স সে মিস দেয় না। এবারও দিল না, গাল এলিয়ে হেসে বলে, আমাদের সকল অ্যাম্বুলেন্স ড্রাইভার আজ অনেক দূরে দূরে রোগী পিক করতে চলে গিয়েছে, কিন্তু একজন ছিলেন যিনি দুপুরের খাবার খেতে ক্যান্টিনে ছিলেন। আর আপনার ফোন করে আহাজারি শুনে স্যার মনে করেছিলেন ভয়ঙ্কর কোনো কিছু হয়েছে, তাই নিজেই লাঞ্চ রেখে আপনাদের পিক আপ করতে চলে গেছেন। ভদ্রমহিলা লজ্জা পেলেন। লজ্জিত ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বলেন, যাইন। বিরক্তি চেপে রেখে মুখটা গম্ভীর হাসি হাসি করার চেষ্টা করে মেকি হাসি খুব কষ্ট করে ঠোঁটের আগেই ঝুলিয়ে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মিসেস, আপনি বাচ্চাকে নিয়ে এদিকে আসুন। দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়ির পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটা ডুপ্লেক্স বাড়ি, যার গেটে বড় বড় অক্ষরে লেখা নাসির মঞ্জিল। সৈয়দ বাড়ির দালান পুরনো হয়ে যাওয়ার দরুন সেখানে পড়েছে শ্যাওলার গাঢ় আস্তরণ। সৈয়দ বাড়ির বাহিরে যতটা রংচটা নাসির মঞ্জিল যেন তার তুলনায় দ্বিগুণ চাকচিক্যে ঘেরা। শোয়েব সাহেব নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছেন বাড়ির আশপাশ। হেলাল সাহেবকে ক্যামেরা ধীরে ধীরে ঘোরাতেই ক্যামেরার লেন্সে ভেসে উঠল বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে একটা মেয়ে। হেলাল সাহেব সামনের টেবিল থেকে দৌড়ে চিকন লেন্সে চশমা তুলে নেন। চোখের মধ্যে চশমাটা এঁটে চোখ ঝাপটেই তাকাতেই ভেসে উঠল মেয়েলি লম্বাটে মুখ। মুখ দেখে কিছুটা চেনা চেনা মনে হলো মেয়েটাকে ওনার কাছে, কিন্তু আন্দাজ করতে পারল না মেয়েটাকে। তাই সাহেবকে আদেশ দিয়ে বলে, ক্যামেরার সামনের দিকে স্থির রেখে সোজা হেঁটে যা। বাইর থেকে পাওয়া আদেশ অক্ষরে অক্ষরে মেনে ধীরে ধীরে এগিয়ে গেলেন সামনের দিকে। হেলাল সাহেব তখন চিনতে পারেননি মেয়েটাকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছেন মোবাইলের দিকে, চেনার চেষ্টা চালাচ্ছেন। অনেকক্ষণ চেষ্টার পর যখন চিনতে পারলেন তখন জিজ্ঞেস করলেন, মেয়েটাকে মুখটা কেমন চেনা লাগছে? শোয়েব সাহেব উৎসাহ নিয়ে ক্যামেরায় তাকান, হাসি হাসি মুখ করে বলে ওঠেন। কথা শেষ হওয়ার সাথে সাথে মোবাইলের উপর এসে পড়ল ক্রিকেটের বল। শোয়েব শক্ত করে মোবাইল ধরে রাখেননি,
তাই হাত ফসকে মোবাইল মাটিতে উল্টো পড়ে গেল। নুসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বলল, যাও বাচ্চা বল নিয়ে আসো। বাচ্চাগুলো মুখ কুচকাই নাক ফুলিয়ে বলে। নুসরাত বিরক্তির শ্বাস পেল, বাচ্চাগুলোকে তিরস্কার করে বলল, একটাও আমার মতো সাহসী হতে পারলো না, সবগুলো এক একটা বোকার হদ্দ। নুসরাত বাচ্চাগুলোকে তিরস্কার করা শেষে হেলে তুলে এগিয়ে গেল শোয়েব সাহেবের দিকে। শোয়েব সাহেব তখনও ঝুঁকে ফোন হাতে নিচ্ছেন। নুসরাত দুহাত উপরে তুলে দূর থেকে বলে, এই তোমার না পায়ে ব্যথা, তাহলে ঝুঁকছো কেন? দাঁড়াও, আমি নুসরাত দ্য গ্রেট গার্ল এখন চলে এসেছি তোমার হেল্প করতে। আমি তোমার ফোন তুলে দিচ্ছি। তোমার ফোন মাটি থেকে তুলে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখাবো ডায়মন্ড অক্ষরে। টেনশন মত লো চাচু। নুসরাত নিজের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসলো। উল্টো হয়ে পড়ে থাকা ফোনটা ঝুঁকে রাস্তার পাশ থেকে তুলে দিতে দিতে মৃদু কণ্ঠে গালি দিল মোবাইলকে। বালের মোবাইল। সামান্য বলের আঘাতে পড়ে যায়, এইসব মোবাইল দে ক্যাডা। নুসরাত মোবাইল ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করল না ও পাশে কে। সে মোবাইলকে নিজ ইচ্ছে মতো 2-3টে গালি দিয়ে বোকা হেসে মোবাইল এগিয়ে দিল শোয়েব সাহেবের দিকে। তার এই বোকা হাসির মানে হলো শোয়েব সাহেব তার এত বড় বড় সুন্দর গালিগুলো শুনতে পাননি, তাই হেসে মোবাইল শোয়েব সাহেবের হাতে ধরিয়ে দিতেই কানে ভেসে এলো গম্ভীর গলার কারোর ধমকে স্বরে বলা কথা, কে ওখানে? শোয়েব কেউ? নুসরাতের কপাল কুঁচকে গেল। বেটা মানুষের গলার আওয়াজ শুনে চোখ ঘুরেই চারদিকে, কাউকে খুঁজে না পেয়ে শোয়েব সাহেবের দিকে তাকিয়ে ভুরু নাচায়। এক পেশে ভুরু করে জিজ্ঞেস করে, কে কার কথা বলছি? নুসরাতের ইশারা বুঝে নেন শোয়েব সাহেব। মোবাইল নুসরাতের হাতে ধরিয়ে দিলেন যাতে সে নিজেই দেখে কে কথা বলছে। নুসরাত মোবাইল হাতে নিয়ে ক্যামেরার দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে শোয়েবের দিকে মুখ তুলে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে আওড়ায়, এই বুইড়া বেড়া আবার কে? ঠিক চিনতে পারছি না। হেলাল সাহেব আটকে উঠলেন। তাকে বুড়ো বলে নাসিরের মেয়ে। কত বড় সাহস যার বাপ তার ভয়ে কাঁপে। সেই বাপের মেয়ে তাকে বুইড়া বেটা বলে সম্বোধন করে। তিনি চোখ বড় করে ক্যামেরার তর্জনী আঙ্গুল দিয়ে শাসি বললেন, কাকে তুই বুড়িয়া বেটা বলছিস? চিনিস আমাকে? নুসরাত অবাক হওয়ার ভান করে গালে এক হাতের তালু রেখে অধর কাঁপিয়ে হেসে বলে, ও মা, আপনাকেই তো বললাম বুইড়া বেড়া, আর আপনাকে চেনার কি দরকার? আমি তো চিনি। আপনি হলেন এক কর্কশ খ্যাক খ্যাক করতে থাকা বুইড়া বেড়া। এবার আমাকে চিনে নিন আপনি। আমি হলাম সৈয়দ নাসির উদ্দিনের ছোট মেয়ে সৈয়দা নুসরাত নাসির। আপনি আমাকে ভালোবেসে বেটা ছেলে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। আর আপনাকে চেনার কোনো শখ বা ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই আমার নেই। আপনার সাথে যদি আমার কোনোদিন দেখা হয় তাহলে আপনাকে আমি চিনিয়ে দেব আমি কে। নুসরাত আবার ক্যানাইন দাঁত বের করে হাসে। হাত উপরে তুলে নাচিয়ে মুখ বাঁকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলে, টাটা আঙ্কেল, আজ বিদায় নিই। অন্য একদিন এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শিরোনাম হবে আমি কে, আপনি কে, কে কাকে বেশি চিনে। তুই কে আমাকে চিনিস নাকি আমি তোকে চিনি? বাই আঙ্কেল। সকাল 10টা। ঘুমে ঢুলু হয়ে নিচে নেমে আসলো ইসরাত। রান্নাঘরে মাছ তেলে ভাজার জন্য দাওয়ায় সি আকারে শব্দ আসছে। ইসরাত ধীরে ধীরে হেঁটে গেল টেবিলের দিকে। টু শব্দ করলো না মুখ দিয়ে, শব্দ করে চেয়ার টেনে বসে পড়ল। নাজমিন বেগম গ্যাসের চুলার আঁচ কমিয়ে দিয়ে ক্যাবিনেটের দিকে এগিয়ে যান কফি পাউডার বের করার জন্য। ইসরাতের ঘুমের ঘোর এখনও কাটেনি, তাই মাথায় হাত দিয়ে টেবিলের কবজি ঠেকিয়ে বসে রইল। বসে অনেকক্ষণ ঝিমানো শেষে তর্জনী তার মধ্যমা আঙ্গুল দিয়ে কপালের মধ্যখানে হালকা হাতে চাপ প্রয়োগ করল যাতে মাথা ব্যথা কমে। মুখে রানেই তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির ভিতরে প্রবেশ ঘটল ধূপধাপ করে হেঁটে আসা ঘূর্ণিঝড়ের। ইসরাত টেবিলে বসে থেকে মৃদু হাসল। তখনও পিছনে দাঁড়ানো মেয়েটাকে এসে বুঝতে দেয়নি তার উপস্থিতি এসে টের পেয়েছে। গলার আওয়াজ বাড়িয়ে কিচেনে থাকা নাজমিন বেগমের উদ্দেশ্যে ইসরাত বলল, আম্মু, বাড়ি আজ ঠান্ডা ঠান্ডা লাগছে না? এই প্রশ্নে সে
এই প্রশ্ন সে করেছে নুসরাতকে জ্বালানোর জন্য, আর ঠিক তাই হলো। নুসরাত জ্বলে উঠল ধূপ করে, তবুও মুখ বন্ধ করে কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে রইল স্ত্রীর নিজ জায়গায়, ইসরাতের পরবর্তী কথা শোনার আশায়।